কি মনারা, আমি আপনাদের কাছে চলে আসছি আজকে মোহাম্মদ রাহিম বাদশাহ, সেই রংপুরের চ্যাংড়ামুই, রংপুরের বাদশামুই আপনাদের মাঝে কিছু একেবারে সত্য সত্য কথা অসাধন করতে, যেগুলো না বললেই নয়, যেগুলো বলতেই হচ্ছে। কারণ কয়েকদিন থেকে যে আমাদের বাংলাদেশে আন্দোলন চলতেছে, সেই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে। আমার অতুব জরুরি কথাগুলা, তো কথাগুলা না বললেই নয়, বলতে হচ্ছে। কথাগুলো বললে যে পরে আমার কী হবে সেটা তো আমি নিজেই বুঝতে পারতেছি না, কিন্তু আমাকে বলতেই হবে। কারণ আমি বাংলার সত্যের পথে চলি, ন্যায়ের পথে চলি, ন্যায়ের কথা কই। আমি বাংলার সেই খেটে খাওয়া মানুষের সন্তান, আমাকে কথাগুলো বলতেই হবে। তো আপনারা যারা শুনতেছেন আমার কথাগুলো অবশ্যই ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে, তারপর কমেন্টস করবেন, আমাকে জানাবেন। তো কথাটা মেন কথা হচ্ছে, বাংলাদেশে যে কয়েকদিন থেকে আন্দোলন চলতেছে, সেই আন্দোলনটা হচ্ছে কোঠা বিরোধী আন্দোলন। যে চাকরির ক্ষেত্রে কোঠা বিরোধিতা আন্দোলন চলবে, কোঠা বিরোধী চলবে না, কোঠা চলবে না, কোঠা চলবে না, এই কথা ওরা বুঝতেছে না। ওরা, আমি তো ভাই বুঝি না ব্যাপারটা। কোঠা, এই কোঠা কি বাংলাদেশের যে 20,000 বা 25-30,000 মুক্তিযোদ্ধা আছে এই এখন বর্তমান, তো এই 20-25,000 কি মুক্তিযোদ্ধা বাংলাদেশে স্বাধীন করছে? আমার জাতির কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমার একটাই প্রশ্ন ভাই, এই যে বাংলাদেশে কি এই 20-25,000 মুক্তিযোদ্ধা, এরাই কি শুধু বাংলাদেশ স্বাধীন করছে? আমি তো ভাই কোনো বুঝি না। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করছি। সেই 1971 সালে কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, হ্যাঁ, না খাইয়া না দেয়া, সেই মানুষ ঘর বাড়ি ছিল না, সে আমরা এতগুলো করছি নানারা দাদারা। আর আজকে যারা মুক্তিযোদ্ধা না, তারা মুক্তিযোদ্ধার কার্ড নিয়ে, ভুয়ো মুক্তিযোদ্ধার কার্ড নিয়ে চাকরি বাকরি হ্যান ত্যান অমুক তমুক হাবিজাবি করে সব ফাটে ফেলাইছে মিয়া। আর বর্তমান যারা অভিজ্ঞ অরিজিনাল মুক্তিযোদ্ধা, তারা কার্ড পায় না, তারা এখনো ঘরে ঘরে। এটা কোনো কথা মিয়া? এই যে যাই হোক, অবশ্য আমার মেন কথা হলো, যারা এই যে কোঠা চাই, কোঠা চাই, কোঠা নিয়ে যাদের মাথা ব্যথা, আর যারা কোঠা চাচ্ছে না তাদের মাথা ব্যথা। আর দেখুন তো, হিসেব করে, যারা কোঠা চাচ্ছে না তারা কতগুলো ছাত্রছাত্রী, বাংলাদেশের কত জনগণ, আর যারা কোঠা চাচ্ছে তারা কতগুলো, আপনি হিসেব করে নিচে বিচার দেন। হ্যাঁ, আর মেন কথা হচ্ছে আমাদের যে মূল, আর কি হচ্ছে, এই যে যাদের কোঠা নাই, সাধারণ জনগণ, গরিব লোক, অসহায় বা উচ্চ বংশ হলেও যারা মুক্তিযোদ্ধা না, তাদের মেধা দিয়ে পরীক্ষা দেয়। মেধা দিয়ে পরীক্ষা দিয়ে লাভটা কী? আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের কোনো মূল্য নাই। এটা শুধু যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদেরকে বিদ্রোহিত করা হবে, এটা ঠিক। কিন্তু আমরা যে আন্দোলন করছি, যে আমাদেরও তো কোনো লাভ নাই। বর্তমান মামু ছাড়া বাংলাদেশে কোনো চাকরি বাকরি নাই। কী চাকরি হয় হোক, মামু ছাড়া চাকরি নাই। সেটা কি? ওরা তো কোঠা নিয়ে চাকরি বাকরি নেয়, নাতিপুতি হাবিজাবি, ওদের বংশ চাকরি বসে তো শেষ। ওদের যদি যোগ্যতাও না থাকে, ওরা যদি অযোগ্য হয়, তারপরেও কি তাদের চাকরি দেওয়া হবে? এটা আমাদের প্রশ্ন। এটা অবশ্যই ঠিক, তারা মেট্রিক পাস করলেই তাদের চাকরি। অযোগ্য লোক কি যোগ্য লোকের চেয়ারে বসা যাবে? ওদেরকে টানি টুনি বগো শোনালে, মেট্রিক পাস করালেই ওদের মুক্তিযোদ্ধার নাতিপুতি বংশবঙ্গীয় চাকরি শেষ। আর আমরা যারা পড়াশোনার মাথা দিনে 24 ঘন্টা পড়াশোনা করিয়াও, হাজার বছরের পর বছর পরীক্ষা দিতে জীবনটাই ঝানাপানা, বছরের 30 বছর মেয়াদ শেষ। আমরা যে 35 পর্যন্ত বছরের যে একটা আন্দোলন করতেছি, সেটাও তো সরকার বাড়ায় না। 30 পর্যন্ত করছে, 30 পর্যন্ত তো পড়ালেখা শেষ করতে কিন্তু অলরেডি 25-30 বছর, 28 বছর হয়ে যায়। তো এর মধ্যে পরীক্ষা দিতে আমাদের বয়সে শেষ। আর পরীক্ষা যে দিব, পরীক্ষা দিয়ে ট্যাগ করতে, সেটাও তো একটা কথা। পরীক্ষা দিয়ে টাকা তো মুশকিল, কী যে করবো ভাই, বলার ভাষা না। আপনারা তো অবশ্যই জানেন না, টাকা ছাড়া বর্তমান চাকরি হয় না। যা পরীক্ষা দিয়ে আসলো, এদিকে টাকা ধরে দিল 10 লাখ, 15 লাখ, 14 লাখ, 8 লাখ। যে কোনো বাহিনী, এই যে বাহিনী, ডিফেন্সের চাকরি, যত পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আর্মি, বিটিআর, ব্যাটালিয়ন, তারপরে হচ্ছে যে প্রাইমারি স্কুলের চাকরি, সরকারি হাই স্কুলের চাকরি, ব্যাংক ট্যাঙ্ক, যত সরকারি চাকরি আছে, মামু ছাড়া বর্তমান চাকরি নাই। ওই আমার মামু আছে, আমার মামু আমাকে দিতে চাকরি, বাইরে কোনো লোক আসতে পারতেছে না। এবং যারা ওর মামু আছে, বাইরের লোক নিবে, ওর টাকা ছাড়া চাকরি দিচ্ছে না। এটা বাংলাদেশের কোন নীতি ভাই? আমি এটা পাল্টাতে চাই, আমি এটার আন্দোলন নিতে চাই। আমি শুধু আমি কোঠা বিরোধী আন্দোলনের মধ্যে, এবং যে বাংলাদেশের যে ঘুষ, এই ঘুষ লেনদেনের বিরুদ্ধে আমি আন্দোলন সবার কাছে চাই। সবাইকে আমি ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছি যে সব কিছু নিয়েই একটা আন্দোলন হোক। আমরা যেহেতু আন্দোলনে নামছি মাঠে, আবার আর ইতিমধ্যে যে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত কয়েকদিন, 2-1 দিন আগে যে একটা রায়, উচ্চ আদালতের যে প্রধান কর্মকর্তা, প্রধান বিচারপতি, ইনি বলছেন যে আন্দোলন করে বাংলাদেশের উচ্চ আদালতের রায় পরিবর্তন করা সম্ভব না, আন্দোলন করে কোনো কিছু জয় করা সম্ভব না। উনি কোন হিসাবে এই কথাটা বলছে? উনি একটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি, ওনার কথা মানায় না। আমি এই কথার বিরূপ, আমি এই কথাটা রায় দিতে পারলাম না। কারণ এই যে 1952 সালে ভাষা আন্দোলন, এটা কার মাধ্যমে হয়েছে? আমরা আন্দোলন করে, এই ছাত্ররা আন্দোলন করে, জীবন দিয়ে, রক্তের বিনিময়ে আমরা ভাষা আন্দোলন করেছি। 1971 সালে ওই 20,000 মুক্তিযোদ্ধা কি তারা শুধু বাংলাদেশ জয় করেছে? হ্যাঁ, 30 লক্ষ তারা কোথায় গেল? এই যে অনেকে ঘর বাড়ি ছাড়া, মা বোন, জমি জায়গা সারা ভারতে পালিয়ে গেছে, তারপর অনেকে যুদ্ধ করে কতজন রক্ত দিয়ে এই যে বাংলাদেশ স্বাধীন করছি।
আর যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কাজ পায় না, আর এখন ভুয়া মুক্তিযোদ্ধারা আসিয়া কয় আমি মুক্তিযোদ্ধা কোটা চাই, নাতিপুতি চাকরি পাই, নাতিপুতি চাকরি পাই, বারবার সব কিছু ফাটে ফেলাইছে। হ্যাঁ, এটা কোনো কথা? আন্দোলন করে 1972-71 সালে আন্দোলন করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, 52 সালে ভাষা আন্দোলন স্বাধীন করেছি, 1962 সালে আবার আন্দোলন করেছি। আন্দোলনের মধ্য দিয়ে আমাদের তো জীবনটা চলতেছে, বাংলাদেশ চলতেছে। উনি কোন হিসাবে বলে যে আন্দোলন করে ঠেকানো উচ্চ আদালতের রায় প্রস্তাব করা যাবে না? এটা জাতির কাছে প্রশ্ন। তো আমরা চাই আন্দোলন করে দেখিয়ে দিতে চাই যে রায় পাল্টানো সম্ভব কি সম্ভব না। হ্যাঁ, এই কোঠা ভাই বুঝলাম না। কোঠা আমার বাপে মুক্তিযুদ্ধ ছিল, আমি তার ছেলে হিসেবে একটু প্রাপ্য পাইতে পারি, কিন্তু আমার নাতি পুতিন বেটাস এটা কোন হিসেবে পায় তারা, আমি বুঝলাম না। যাই হোক, কোঠা যাদের আছে তারা আবার চাকরি পায়। আবার যারা কোঠা নাই তাদের কি অবস্থা তারা দেখুন, তারা আবার কি করে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি আছে। ঘুষ ছাড়া চাকরি নেই বাংলাদেশে, আমি বুক করে বলতে পারি। ঘুষ ছাড়া বাংলাদেশে কোনো চাকরি নেই। দাঁড়া আমি আরও মেন পয়েন্টে আসেন এখানে পাঁচাটার সুযোগ নেই, এখানে ন্যায্য কথা বলতে আসতেছি, বুঝছেন? আমার কথা হলো এই যে যাদের কোঠা আছে তারা তো কোঠা দিয়ে চাকরি পাইলো, আর যাদের যে কোঠা নাই তারা সাধারণ মানুষ কী করে, এই পরীক্ষা দিতে বছরের পর পরীক্ষা দিতে সাপ আন্দোলন করব, জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হব, এই বাংলাদেশের মানুষের জন্য কিছু একটা করে যাব। আমার কথা হলো ভাই সাপ আপনারা বুঝতে পারতেছেন আমি কি করছি না করছি। কিন্তু এই যে বর্তমান সরকার, একদলীয় সরকার, উনি তো এগুলো দেখতেছে না যে ঘুষ টুস লেনদেন, ওনার যে এই দেখেন ইদানি ছাগলকাণ্ড, মতিউর রহমান, তারপরে যে প্লেন কাণ্ড, হাবিজাবি কাণ্ড, সব বড় লোক। আরও একটা বিষয় যে এরা এত বড় জঘন্য কাম করে এরা কেমনে বিদেশে পালে যায়। আর আমাদের যারা সাধারণ নাগরিক বিদেশে যাবো হেটা ভুল 14 দিন 20 দিন ঘুরাচ্ছে, পাসপোর্ট ওটা নাই এটা নাই ওটা নাই, কত বিধি কিচ্ছে, পাসপোর্ট অফিসে গেলে, ভিসা অফিসে গেলে, বিমানবন্দরে গেলে, আর ওরা কেমনে পালে যায় আমি এটা শুনতে চাই। আমি এই যে বড় সরকারি কর্মচারীদের কাছে শুনতে চাই ওরা কেমনি দেশ থেকে পালিয়ে যায়, ওদের বিচার না হয় না কেমনি। আর সাধারণ জনগণ আমরা কিছু একটা মুখ ফসকে বললেই আমাদেরকে জেলে নিয়ে যায়, ওটা নিয়ে যায়, এটা নিয়ে যায়, আমাদের সাইবার ক্রাইম মামলা হয়ে যায়। আর ওরা এত বড় জঘন্য পাপ করে আছে, দেশটাকে ধ্বংস করে দিতেছে, টাকাগুলো সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, ওদের বিরুদ্ধে কোনো কথা নাই। আইন ওদের বিরুদ্ধে চলে না, আইন কি ওদের বিরুদ্ধে কথা বলে না? আইন তো সবার জন্য, আপনারা বলেন সমান, তো এখানে কই সমান? আইন সমান। ওরা যে বিদেশে পালিয়ে যাচ্ছে ওটা করতেছে, ওরাতে তো ধরতে পারতেছেন না, ওদেরকে তো আটকাতে পারতেছেন না। আইন শুধু আপনারা সাধারণ জনগণের হোকায় মারতে পারেন না সব কিছু। আমার একটাই প্রশ্ন, আমাদের কথা এগুলো, আরও কথা আছে সামনে পার্টে নিয়ে আসবো অবশ্যই। তো আপনারা যারা আমার কথাগুলো দেখলেন ভাই, আমার কথাগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন এবং সবার কাছে বাংলাদেশে ছড়িয়ে পড়ার একটা সুযোগ করে দিবেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। এবং আমার যে শেখ হাসিনা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমার হাজারো সালাম, আমি তাকে শ্রদ্ধা করি। উনি যেন আমার কথাগুলো শুনে তো আপনারা সুযোগ করে দিবেন, আমার কথাগুলো শোনার সবাইকে করে দিবেন। তো ধন্যবাদ, আমি এই শ্রদ্ধাকে আমার এখানে শেষ করলাম। পার্ট পরে নিয়ে আসবো অবশ্যই, আরও অনেকগুলো চারিত্রিক দিক তুলে ধরবো আপনাদের মাঝে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।